কথাটা বলে পুতুল হাসতে হাসতে শুয়ে পড়েছে। ইমাদ ভ্রু কুঁচকে ওর হাত ধরে ওকে উঠিয়ে ফেললো। আবার পুতুল হাসার চোটে কিছুই বলতেই পারছে না মুখ দিয়ে। তার হট্ট হাসিতে ইমাদের মনে হচ্ছে আজকের তর্কে বিজয়ী পুতুল। পুতুলের কান টেনে ধরে সে বলল, কাণ্ডজ্ঞান আমার অবশ্যই আছে। তো দেখান কেমন কাণ্ডজ্ঞান আপনার। হাসি থামাও আগে। পুতুল মুখ চেপে চেষ্টা করেও হাসি থামাতে পারছে না। ইমাদ রাগ করে ওর কান ছেড়ে দিল। পুতুল হাসতে হাসতে ইমাদের গায়ে ঢলে পড়ছে। হেসে সে বলল, অনেকদিন পর এত হাসি আসলো, বিশ্বাস করেন কাউকে তার কথা ফিরিয়ে দিলে এমন হাসি আসে। এতক্ষণ কত কথা শুনাইলেন, আমার কাণ্ডজ্ঞান নাই, হ্যান ত্যান কত কি বলে। এখন কি হলো? ওইদিকে তাকাও। কোন দিকে? যেদিকে মন চায়। আশ্চর্য, আমাদেরকে তাকাতে বলে দিই, অন্যদিকে তাকাও। পুতুল টিভির দিকে তাকাতেই ইমাদ তার কাছে এসে কানের কাছে ফিস ফিস করে বলল, তখন কপালে চুমু খাওয়ার আর্টিস্ট আমি ছিলাম, এখন তার প্রমাণ দেবো। কথা শেষ করে ইমাদ তার ঠোঁটজোড়া পুতুলের গালে লাগিয়ে আবার সোজা হয়ে বসলো। পুতুল গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ইমাদ ঠোঁটজোড়া গুছিয়ে বলল, আমার কাণ্ডজ্ঞান আছে, তোমার নাই। এখন তুমি চাইলেও কিছু প্রুভ করতে পারবে না, কারণ অলরেডি লজ্জায় তোমার গাল লাল হয়ে আছে। পুতুল গালে হাত দিয়ে তার বিছানায় এসে ধপ করে বসে পড়লো। এরপর ঢোক গিলে বলল, ভাত খাবো, তারপর ঘুমাবো, সকালে গুলিয়াখালি যাব, তারপর ফিরবো এখানে, তারপর। রোবট হয়ে গেলে এমন জানলে কাণ্ডজ্ঞান আছে কিনা প্রমাণ দেখাতাম না। আরে বাচ্চারা ভয় পাইছে। পুতুল রাগে চোখে তাকিয়ে বলল, কে ভয় পেয়েছে? তুমি রুমে তো আমার মতন সুবোধ বালক ছাড়া আর তোমার মতন বোকা বনে গিয়ে বসে থাকা বালিকা ছাড়া কাউকেই তো দেখছি না। আমি মোটেও ভয় পাইনি, কই রোবট হলাম। এই যে আমি একেবারে ঠিক আছি, ফিট আছি। তাহলে আমার পাশে এসে বসো, গায়ের সাথে লেগে বসো, সমস্যা কই? পুতুল ঢোক গিলে বলল, না মানে গরম তো, আসলেই কি গরম। একসাথে বসলে গরম বেশি অনুভব হয়। গরমকালে কারোরই একসাথে বসা ঠিক না, দূরত্ব মেনটেন করে বসা উচিত। বিকালের খাবারটা একসাথে খেয়েছিল তারা, কিন্তু রাতের বেলা এসে দুজন দুদিকে বসে খাচ্ছে। ইমাদ চেয়েছিল পুতুলের সামনাসামনি বসে খেতে, কিন্তু 5 মিনিট আগের ঘটে যাওয়া ঘটনায় বিভ্রান্ত হয়ে পুতুল মুখ ঘুরিয়ে বসে গোগ্রাসে গিলে যাচ্ছে তার ভাগের খাবারটা। খাবার শেষ করার পর ইমাদ লাইট অফ করে শুয়ে পড়েছে। এবার মনে হলো বাহিরের যানবাহন, হাজার হাজার বাতির সমাগম আছে। রুমটা অন্ধকার করার পরই কিন্তু এটা টের পাওয়া গেল। অথচ এতক্ষণ একবারের জন্য মনে হলো না বাহিরে এত গ্যাঞ্জাম। আসলে জীবনে কোনো কিছুর সঙ্গে একবারে সম্পৃক্ত হয়ে গেলে সেটা দমিয়ে রেখে, ধরুন কিছু সময়ের জন্য বন্ধ রেখে বাইরের জগৎটাকে আলাদা চোখে দেখলে বোঝা যায় আমরা আসলে এরই মাঝে থাকি, অথচ টের পাই না। পুতুল বেশ গাণিতিক ভাবনা চিন্তা করে আসতে বলল, আমার খুব ইচ্ছে দুই পরিবার যখন এক হবে সবাই একসাথে লাঞ্চ করব, খুব ভালো হবে সেটা। পালিয়ে আসায় যে মনোমালিন্য তৈরি হয়েছিল সেটা একেবারে নিস্তেজ হয়ে যাবে, খুব ভালো হবে তখন। ইমাদ তার মাথার উপর হাত রেখে শুয়েছিল। লাইটটা আগে সে নিভিয়েছিল বলে পুতুল ভেবেছিল সে বুঝি ঘুমে কাতর, কিন্তু না, সে পুতুলের আসতে বলা কথাগুলো দারুণ ভাবে শুনতে পেয়েছে। এপাশ করে শুয়ে ইমাদ বলল, আসো, তোমার একটা কাহিনী শোনাই। কাহিনী না, অনেকটা সত্যি বলতে পারো। পুতুল চমকে পেছনে তাকালো ইমাদের দিকে, তারপর জিজ্ঞেস করলো সে এখনো ঘুমায়নি কেন। ইমাদ হেসে বলল, ঘুমোতে চাইনি তাই ঘুম আসেনি। আমাকে আবার ঘুম নিয়ে বেশি ভাবতে হয় না, সেটা তুমি বেশ জানো। পুতুল দ্রুত গতিতে হেঁটে ইমাদের পাশে এসে বসলো। ইমাদ ওকে বলল একবারে শুয়ে পড়তে। গল্প শোনার সময় বসলে সেই অনুভূতি আসে না যতটা না শুয়ে শুয়ে শুনতে গেলে আসে। পুতুল হাঁটু ভাঁজ করে শুয়ে বলল, বিছানাটা ছোট। ইমাদ স্বাভাবিক ভাবে বলল, তো কি হলো, আর একটু এসো, সমস্যা দেখছি না তো। নাকি এটা তো তোমার মূর্তি হয়ে যাবার প্রকোপ আছে? না সেটা নয়, হুট করে কাছে আসা ভালো না, বিচ্ছেদের লক্ষণ। আস্তে আস্তে একজন আরেকজনকে জেনে নি, তারপর না হয় কাছে আসা হবে। ইমাদ বিরক্ত হয়ে বলল, আমি সেই কাছে আসে বোঝাইনি, কথা জোরে মাইক লাগিয়ে বলতে পারবো না, আস্তে আস্তে বলবো তাই কাছে আসতে বলেছি। তোমার যদি শ্রবণ শক্তি এতই প্রখর হয় তাহলে আলহামদুলিল্লাহ। না আসছি। পুতুল একটু একটু করে কাছে এসেছে। ইমাদের শার্টের বোতামের উপর তার হাত লেগেছে, ঠিক ততটুকু কাছে তারা। ইমাদ উপরে ছাদের দিকে তাকিয়ে বলল, বাবা মায়েরও অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? ও বলতে কি বুঝালেন? আমাদেরও কি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি এইটা নিয়ে বিয়ের পর থেকে ভীষণ ভাবছি, দোটানায় পড়ে গেছি বলতে পারেন। তাহলে আমি তোমায় সঠিক জবাব দিচ্ছি। আগে আমার একটা প্রশ্নের জবাব দাও, বিয়ের আগে কি আমরা একে অপরকে খুব কাছ থেকে চিনতাম?
একদমই না। তাহলে সেটাই অ্যারেঞ্জ ম্যারেজ, বুঝলে? লাভ ম্যারেজ হলো বিয়ের আগে একজন আরেকজনকে জানা, বুঝতে শেখা, বন্ডিং ভালো, কেয়ারিং, আরো হাজারটা হয়ে থাকে। শুধুমাত্র বিয়ের আগে একজন আরেকজনের নাম জানা আর একসাথে বিকেলে চা খেলে সেটা লাভ ম্যারেজ হয়ে যায় না। যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম ওটাই বলে আগে। বাবা মায়ের বিয়েটা হয়েছিল বেশ অদ্ভুত ভাবে। মানে বিয়ের আগে তাদের শুধু শুধু দেখা হয়টা কি হয়েছিল ছবিতে, এমনি তো দেখা হয়নি। বাবা বলো যদি জানতো মা এমন রণচণ্ডী রূপ নেয় কথায় কথায়, তাহলে তার ছবি প্রথম যেদিন দেখেছিলেন সেদিন চিবিয়ে গিলে ফেলতো, বনবাসে চলে যেত। পুতুল কথাটা শুনে খিলখিল করে হাসতে লাগলো। ইমাদ মুস্কি হেসে বলল, মা কি বলেছিল জানো? কি? মা বলেছিল তিনি যদি জানতেন বাবা এমন ঝগড়ুটে, হিংসুক, স্বার্থপর, তাহলে বিয়ের দিন থেকে পাক্কা 2 দিন ধরে মুগুর ধোলাই দিত বাবাকে। তাহলে একেবারে সূচের মতন সোজা হয়ে যেত। পুতুল হাসতে হাসতে বলল, কেউ কাউকে কখনো মেরেছে? না, সেটা করেনি। তবে মুখ দিয়ে মারামারি তাদের মাঝে প্রচুর হয়। আমি তাদের সব ঝগড়ার একমাত্র সাক্ষী। আপনি সাক্ষী কি করে হলেন? যখন আপনি জন্ম নেননি তখনকার ঝগড়া কি আর দেখতেন? দেখিনি, তবে তখন বাবা মা ঝগড়া করতো না। এমনকি আমি ছোট থাকতে দেখেছিলাম তাদের মাঝে সমুদ্র প্রেম, ভালোবাসা। আমি ভাবতাম তারা পৃথিবীর বেস্ট কাপল। তাদের একজন আরেকজনের প্রতি এত ভালোবাসা ছিল তোমায় বলে বোঝাতে পারবো না। এরপর আস্তে আস্তে কি থেকে যে কি হয়ে গেল। আচ্ছা, তাদের একে অপরকে বুঝতে কত সময় লাগলো জানেন? ইমাদ ভ্রু কুঁচকাল। পুতুল দেখলো না, কারণ রুমে ডিম লাইট জ্বলছে। তাই সে আবারও জিজ্ঞেস করলো। ইমাদ দাঁত ভাঁজ করে বলল, ভালো হয়ে যাও পুতুল, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। পুতুল বোকার মতন চেয়ে থেকে বলল, ও মা, সামান্য একটা প্রশ্নই তো করলাম, তাতে ভালো হয়ে যাওয়ার কথা আসছে কেন? আমি তো ভালো, সেটা আমি জানি। তাহলে এত কিছু জেনে তোমার কি হবে? যাও ঘুমাও। পুতুল ইমাদের বুকের মাঝ বরাবর ধুম করে কিল একটা বসিয়ে দিয়ে বলল, আপনি তো বললেন কাহিনী শোনাবেন, কই গেল আপনি কাহিনী? এটা একটা কাহিনী হলো? 2 লাইনে শেষ। আমাকে বড় কাহিনী শোনান, তাহলে ঘুমাবো। আচ্ছা তো শোনো, একটা দেশে একটা মেয়ে থাকতো। আর কেউ থাকতো না? আশ্চর্য, কাহিনী বলার সময় তোমাকে কমিটমেন্ট দিতে বলিনি। তুমি চুপ করে শুনতে থাকো। তো ওই মেয়েটা ছিল পুতুলের মতন। আমার মতন? তোমার নাম পুতুল, আমি বলছি খেলনা পুতুলের কথা। ও আচ্ছা, বলতে থাকুন। তো ওই মেয়েটা সারাদিন পুতুল দিয়ে খেলতো। একদিন তার পুতুলটা ভেঙে গেল। তারপর কি হলো জানো? কি হলো? তার বাবা তাকে আরেকটা পুতুল কিনে দিল। ও, সে আবারও পুতুল খেলা শুরু করলো। একদিন তার পুতুলটা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে আবারও ভেঙে গেল। তারপর কি হলো জানো? তার বাবা তাকে আরেকটা কিনে দিল? না, তাকে আর কিনে দিল না। বলো বেয়াদব মেয়ে কোথাকার, একটা পুতুল ঠিক মতো যত্ন করতে জানো না? যাও বসে থাকো। মোরাল অফ দ্য স্টোরি কি জানো তো? কি? প্রথমবার যেটা বলছি ওটা নিয়েই সন্তুষ্ট থাকো। বেশি বকর বকর করলে পরেরটা শুনিয়ে কড়া কথা বলে দাও। আমার না মাথা ঘুরছে। আপনি অনেক প্যাচাইল্লা মানুষ, আগে জানতাম না। জানলে আপনার সাথে বিয়ে হয়েছে শুনে দাঁত কেলাতাম না। সিনথি আপু, আপনার সঙ্গে কথা বললে জেলাস হতাম না। ইমাদ হাসতে হাসতে শেষ। পুতুল মাথা ধরে মুখটা ঘুরিয়ে শুয়ে পড়ল। 10 মিনিট পর ইমাদ পুতুলের ঘাড়ে হাত রেখে আবার সরিয়ে নিয়ে বলল, পুতুল শুনছো? হুম। আমার না আজ ঘুম আসছে না। শুনেই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার রেকর্ডে পোকা ধরেছে মনে হয়। কার নজর লেগেছে খোদাই জানে। পুতুল হেসে ফেলল, তারপর হাসি থামিয়ে বলল, তাহলে কি করতে চান? আবার কোনো কাহিনী শোনাবেন নাকি? আমি শুনতে রাজি, আমারও ঘুম আসছে না। ইমাদ পুতুলকে হ্যাসকা টানে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, যদি কখনো মনে হয় তুমি অস্বস্তিতে আছো, প্লিজ আমায় জানাবে, আমি সলভ করে দেবো। আমাকে না জানিয়ে নিজের মাঝে কষ্ট চেপে রেখো না। আমার সঙ্গে শেয়ার করলে তোমার মনের ভেতরকার চাপ হালকা হবে। এমন কেন বললেন? আমি কি আপনার থেকে কিছু লুকাইছি নাকি? লুকাওনি, তবে ভবিষ্যতে যেন না লুকাও তাই বলছি। পুতুল মাথা নাড়ালো কিংবা নাড়ায়নি। ইমাদ সেটা খেয়াল করলো না। পুতুলের নরম আর বেশি তাপমাত্রার হাতটা ধরতেই নিমিষেই ওর চোখে রাজ্যের ঘুম চলে এলো। যখন চোখ খুললো তখন বুঝতে পারলো সকালের আভা সবে শুরু হয়েছে। সূর্য ওঠেনি, ভোরবেলা, হয়তো এখন উঠবে। দেখতে গেলে এতক্ষণে তার মুখও দেখতে পাওয়া যাবে। আড়মোড়া ভেঙে ইমাদ উঠে বসলো।
নিজের ডান হাতটা উঠাতে যেতেই খেয়াল করলো সে পুতুলের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। পুতুল মাথাটাকে বালিশের থেকে সরিয়ে খালি বিছানার উপর রেখেছে। মাথার খোলা চুলগুলো সব তার মুখের উপর এসে মেলা বসিয়েছে। ইমাদ পুতুলের হাতটা সরিয়ে ওর মুখের উপরে চুলগুলোকে এক টানে সরিয়ে ফেললো। পুতুলের নামের পেছনে হয়তো কারণটা আজ ইমাদ বুঝতে পেরেছে। একেবারে ওকে দেখতে পুতুলের মতনই লাগে। বিশ্বে যেসব মেয়েদের নাম পুতুল দিয়ে শুরু, তাদের মা বাবা বুঝি এমন রূপ দেখে নাম পুতুল রাখতেন। ইমাদ এবার বিছানা ছেড়ে নেমে বারান্দার সামনের পর্দাটা এক ঝটকায় সরিয়ে ফেলল। দুহাত ভাঁজ করে বারান্দায় পা রাখলো সে। পুতুল নিঃশব্দে ঘুমের ঘোরে কাঁথা টেনে পা খিচিয়ে শুয়ে পড়েছে। যত গরমই হোক, সকালে শীত লাগবেই লাগবে। এই বারান্দা দিয়ে ব্যস্ত রোড যানবাহন ছাড়া আর কোনো ছাতার মাথাও দেখা যায় না। ইমাদ মুখ বাঁকিয়ে রুমে ফেরত আসতেই পুতুলের দিকে এক নজরে তাকিয়ে গেল ফ্রেশ হতে। ফিরে আসার পর দেখতে পেল পুতুল বিছানার মাঝখানে গিয়ে পুরো বিছানা দখল করে নিয়েছে। তাই আর ওই বিছানায় না বসে ইমাদ অন্য বিছানাতে গিয়ে নামাজটা পড়ে নিল। ঘুম যেন পুরোপুরি হয়নি, আর একটু ঘুমানো দরকার। ফ্রেশ হলে শুনলাম ঘুম গায়েব হয়ে যায়, কিন্তু আমার মনে হয় ঘুম শেষ হয় না। চোখ ডলে ইমাদ শুয়ে পড়লো আবার। এরপর পুতুল আগে উঠেছে। তার 1.5 ঘন্টা বাদে ইমাদকে অন্য বিছানায় দেখে মন খারাপ হয়ে গেল ওর। সে ভাবলো ইমাদ বুঝি রাতেই আলাদা শুয়েছে। মন খারাপ রেখে মুখ ধুয়ে এসে ঠাসঠুস করে টিভি অন করে বসলো সে। ইমাদও ওর ঠাসঠুসের আওয়াজে জেগে গেল। মাথা তুলে বলল, কার রাগ গার্ব জানছ? কি করেছে তোমাকে? কি করছেন আমি কি জানি? না জানলে এরকম সব ভেঙে ফেলার মতো করছো কেন? আমি এমনিই কাজ করি, ঘুমান না, এত বকর বকর করেন কেন? ইমাদ চট করে উঠে বসলো। তারপর মাথায় চুলগুলোকে টানতে টানতে বলল, খরচা করে বলো তো কি হয়েছে? আপনার যখন আমার গায়ের সাথে লেগে ঘুমাতে অস্বস্তি লাগে, তো তখন কাল রাতে আমার পাশে শুতে ডেকেছিলেন কেন? আপনাকে ঠিক বুঝি না আমি। আমরা সারা রাত একসাথে ঘুমিয়েছিলাম। সকালে নামাজ পড়ে দেখলাম তুমি বিছানায় এক রক্তি জায়গাও খালি রাখোনি, তাই এখানে ঘুমাচ্ছে। পুতুল মুখ বাঁকিয়ে টিভি দেখছে। ইমাদ গেল নাস্তা আনতে। পুতুল মনে করার চেষ্টা করলো। এরপর ওর মনে আসলো ইমাদ তো সারা রাত ওর হাত ধরে রেখেছিল, যার কারণে সে নড়তেও পারছিল না। এবার মনে পড়েছে সব। জিভে কামড় দিয়ে পুতুল ইমাদের অপেক্ষা করতে লাগলো সরি বলবে বলে। ইমাদ নাস্তা হাতে ফিরে আসার পর এক অদ্ভুত অনুভূতির সঙ্গে পরিচয় হয়ে গেল। এমনটা এর আগে হয়নি। এখন যে হবে তাও সে ভাবতে পারেনি। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই পুতুল ছুটে এসে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, যেন আর কখনো ছাড়বে না। বিষয়টা ঠিক বুঝলো না সে। জড়িয়ে ধরবার মতন কোনো ঘটনা তো ঘটেনি, তাহলে পুতুলের এমন কাজের মানে কি দাঁড়াচ্ছে? এত শত ভাবনা মাথায় চেপে ইমাদ হাতে ঝোলানো প্যাকেট টেবিলের উপরে রাখলো। এরপর দুহাত দিয়ে পুতুলকে নিজের গায়ের থেকে আলাদা করে বলল, কি হয়েছে তোমার? আমি না ভীষণ খারাপ, শুধু শুধু আপনাকে খোঁচাই, সন্দেহ করি। আর এমন হবে না, মাফ করে দিন প্লিজ। ও, এই ব্যাপার। মাফ করার প্রশ্ন আসে না, মোট কথা প্রশ্নই ওঠে না, কারণ তোমার কথা আমি গায়ে মাখি না। তুমি তো ছোট, আর ছোটরা কি বলে তারা নিজেরাও জানে না। সুতরাং বড়দের উচিত হয় ঠিক করে তাদের বুঝিয়ে দেওয়া, নয়তো তাদের কথায় মাথা দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ বলে যাওয়া। পুতুল চুপচাপ খাবার সার্ভ করতে মন দিল। ইমাদের কথা এবার সে নিজেই কানে নেয়নি। খাওয়া দাওয়া শেষে দুজনে বের হলো গুলিয়াখালি যাবে বলে। ইমাদের সাথে কথা কাটাকাটি করে শেষে বাধ্য হয়ে 3 পিসই পড়েছে পুতুল। টিয়া রঙের একটা 3 পিস, নিচে দিয়ে পুতির কাজ করা, হাত দিয়েও কিছু কাজ আছে, আর পুরো জামাতে অন্য কোনো ডিজাইন নেই। পুতুলের মায়ের দেওয়া গিফট ছিল এটা, তাও আগের বছর ঈদের। এখান থেকে তার একটা সিএনজি ধরে নিয়েছে। গুলিয়াখালি যেতে 20-30 মিনিটের মতো সময় লাগে। বেরিবাদ সড়কে এই গুলিয়াখালি সমুদ্র সৈকত। পুতুল সিএনজির গ্রিলে হাত রেখে বাহিরটা দেখছে। আসার পথে দুটো নীল রঙের বাড়ির মতন কিছু একটা দেখলো সে। দূরে থাকায় বুঝতে পারলো না ওটা বাড়ি নাকি ফ্যাক্টরি। তারা যে রোড দিয়ে যাচ্ছে তার নাম হাবিব রোড। অনেক বেশি ক্ষেত চোখে পড়ছিল। বেশ কটা সময় নজরে ওই ক্ষেতই পড়ছে শুধু। ইমাদ ফোন টিপছে। সে নাকি একবার এখানে এসেছিল বন্ধুদের সাথে, কিন্তু পুতুলের তো এটা প্রথমবার, তাই সে ঘুরে ঘুরে সব দেখছে। প্রতিবার গাড়িতে চড়ে পুতুল ঠিক করে পথের সব কটা গাছ গুনবে। গুনতে গুনতে যখন গাড়ির স্পিডের সাথে হেরে যায় সে তখন অন্য ভাবনায় চলে যায়। এখনো তাই হয়েছে। ক্ষেত দেখা শেষে পুতুল ইমাদের দিকে ঘুরে বসে বলল, পানিতে নামা যাবে? হ্যাঁ, তবে পিছল অনেক, নামা দরকার নেই, উপর থেকে শুধু দেখবা। প্লিজ একবার নামবো, আপনি ধরে রাখবেন আমায়, প্লিজ প্লিজ।
সিএনজি চালক বললেন, আপা নামিয়েন না, ওখানে বৃষ্টির কারণে দাঁড়ানোর জায়গাটাও কাদামাটি হয়ে আছে। এক জায়গায় বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না, তেমন অবস্থা। ইমাদ হাত বাজ করে বলল। শুনলে? গুলিয়াখালীতে এসে পুতুল ব্যস্ত ছিল ঘুরে ঘুরে সব দেখা নিয়ে, আর ইমাদ এক জায়গায় বসে ওর ছবি তুলছিল শুধু। প্রায় 26টা। পুতুল এটা ওটা দেখতে দেখতে শেষে ক্লান্ত হয়ে ইমাদের কাছে ফিরে আসলো। ইমাদ ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল ভালো করে। পায়ে কাদা মাখামাখি করে রেখেছে পুতুল। ইমাদ পকেট থেকে টিস্যু বের করে বলল, চলো আগে পা ধোবে, তারপর মুছবে। কোথায়? পানি আমি ম্যানেজ করব। এখানে কামাল চায়ের দোকান একটা আছে, ওখানে চা খাওয়া যাবে, সেটা তোমার এমন অবস্থার উন্নতি হয়ে যাবে। পুতুল চোরের মতন ইমাদের পিছু পিছু চলল। ইমাদ যদি একটু বকতো তাহলে বুঝি ভালো লাগতো। পরে নিজের কপালে নিজের চর মেরে পুতুল বলল, একবার এমন শখ ছিল, তার কদিন পর উনি যে বকা দিলেন, গাধি, তোর আবার সেই ফিলিংস লাগবে? উফ, আমি এমন কেন? চায়ে চুমুক দিতে না দিতেই বাবার কল আসলো। বাবা জানালেন মায়ের নাকি শরীর অনেক খারাপ। আর এটা সত্যি, এবার নাটক করছে না। ইমাদ চিন্তিত হয়ে পড়েছে। পুতুল ওকে সান্ত্বনা দিয়ে বলল ওরা এখন ফিরে যেতে পারে। দেরি না করে গুলিয়াখালীতে চা খাওয়া বাদ দিয়ে তারা হোটেলে ফিরে আসলো। জামা কাপড় গুছিয়ে এক পোশাকে আবার ঢাকার জন্য রওনা দিয়েছে তারা। ইমাদ বাবার ফোন করে খোঁজখবর নিচ্ছে মায়ের শরীর কেমন এখন। মায়ের নাকি মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, চোখের সামনে সব অন্ধকার দেখছেন তিনি। আপাতত বাবা তাকে নিয়ে কাছের একটা প্রাইভেট হসপিটালে এসেছেন। ইমাদ আর পুতুলের আসতে অনেক সময় লেগে গেল। বাবা মাকে নিয়ে বাসায় ফিরে এসেছে। ইমাদ ছুটে গিয়ে মায়ের পাশে যে বসেছে, আর একটিবারের জন্য নড়েনি ওখান থেকে। মা ঘুমাচ্ছেন। ডাক্তার নাকি বলেছেন উনি বেশি চিন্তা করেন বলে আর মাইগ্রেনের চাপ বেশি ছিল বলে আজ তিনি অসুস্থ হয়ে পড়েছেন গুরুতরভাবে। পুতুল রান্না করে নিয়েছে আসার পরেই বাবাকে খেতে দিয়ে সে ইমাদকে ডাকতে গেল। ইমাদ মায়ের পাশে বিছানায় বসে আছে হেলান দিয়ে। মা ঘুমাচ্ছেন। পুতুল ইশারা করলো ওকে। ইমাদ উঠে এসে বলল, মায়ের শরীর অনেক খারাপ, কথা বলতে পারছে না। আগে কখনো মাকে আমি এরকম সিক হয়ে যেতে দেখিনি, জানলে কি করব। আপনি শান্ত হন, চিন্তা করবেন না। বাবা ডিনার করছেন, ওনার সাথে বসে মুখে কিছু একটা দিন। আসার পর থেকে এক গ্লাস পানিও খাননি। মায়ের সঙ্গে খাবো। কথাটা বলে ইমাদ আবার আগের জায়গায় গিয়ে বসেছে। পুতুল ইমাদের রুমে ফিরে আসলো। রাত 12টা বাজে। সারাটা দিন কিভাবে যে শেষ হয়ে গেল ভালোভাবে মোটেও শেষ হয়নি। ইমাদ দেখলো রাত 2টো বেজে গেছে, অথচ মা এখনো উঠছে না। বাবা এসে তাড়া দিল ডিনার করার জন্য, তাই বাধ্য হয়ে সে গেল ডিনার করতে। প্লেট হাতে নিতেই মাথায় আসলো পুতুল খেয়েছে কিনা। প্লেটটা পুনরায় রেখে সে রুমে আসলো পুতুলকে দেখতে। পুতুল শুয়ে পড়েছে। মনে হয় খায়নি, আবার অপেক্ষা করছিল। বাবা বলেছে মায়ের সঙ্গে সঙ্গে পুতুলেরও খেয়াল রাখতে, যে উনি সেও করেছিল। খালি পেটে রান্নাও করলো, অথচ খেলো না। আমার জন্য অপেক্ষা করতে গিয়ে এখন ঘুমিয়ে পড়েছে। এখন আমার খাওয়া মানায় না, কারোর সঙ্গেই খাবো না হয়। এখন সে ঘুমাক। ইমাদ মুখটা ধুয়ে এসে পুতুলের পাশে বসলো। পুতুলের চুলে হাত বোলাতে বোলাতে সেও ঘুমিয়ে পড়েছে একটা সময়। সকালে চোখ জোড়া খোলার পর পুতুল খেয়াল করলো ইমাদ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। সেও ঘুরে ওর দিকে ফিরে তাকালো। ইমাদ ওর এত কাছে যে ওর প্রতিটা শ্বাস নিঃশ্বাস বিন্দু পরিমাণও টের পাওয়া যাচ্ছে। পুতুল ইমাদের হাতটা ওর হাতের উপর থেকে সরিয়ে নিচে সরতে গিয়ে বুঝতে পারলো তার চুলের বেশ অর্ধেকটা ইমাদের পিঠের তলায় আটকে আছে। চুলের গোড়া মুঠো করে ধরে পুতুল ইমাদকে সরানোর চেষ্টা করছে। এদিকে পেটে খিদে আর ওদিকে ইমাদের ঘুম থেকে তোলা যাবে না। কাল নিশ্চয়ই রাত করে ঘুমিয়েছিল। পুতুল তাই ইমাদকে সরানো বাদ দিয়ে চুল টানছে ধীরে ধীরে। ঠিক সে সময় মায়ের আওয়াজ শুনতে পেল। মা দরজায় নক না করেই ঢুকে পড়েছেন। পুতুলকে এমন অবস্থায় দেখে চোখ বড় করে তাকিয়ে রইলেন তিনি। পুতুল ইমাদকে চিমটি কেটে জাগিয়ে দিল ঘুম থেকে। ইমাদ চোখ খুলে বলল, ঘুমোতে দাও। মা চোখ বড় করে বললেন, ওকে জাগাতে হবে না, সোজা হয়ে বসো। এমন বেকা হয়ে বসে আছো কেন? ওই আসলে আমার চুল। ইমাদ মায়ের গলার আওয়াজ পেয়ে লাফ দিয়ে উঠে বসেছে। মাকে দেখে সে ভূত দেখার মতন ভয় পেয়ে গায়ের শার্ট টেনে চুলগুলো ঠিক করে নিল। পুতুল ততক্ষণে রুমের বাইরে চলে গিয়েছে। মা ইমাদের মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুমা, আমি তো তোকে দেখতে এলাম। তোমার শরীর কেমন এখন? এখন ভালো আছি, ঘুমা তুই। না, ঘুম আসছে না। আমি বরং গিয়ে নাস্তা দিয়ে আসি বাইরে থেকে। কেন? পুতুল বানাবে তো, গেল না রান্নাঘরে? না, ওকে বানাতে হবে না, আমার এখন খিদে পেয়েছে। 30 মিনিটও সইবে না, আমি বরং নিয়ে আসি।
ইমাদ তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে গেল ফ্রেশ হতে। আসলে পুতুলের এখন খালি পেটে নাস্তা বানাতে সমস্যা হবে বলেই সে এখন যাবে বাজার থেকে নাস্তা আনতে। পুতুল আটা ধরতে যেতেই মা এগিয়ে এসে বললেন, থাক, ইমাদ নাকি বাজার থেকে আনবে খাবার। পুতুল মাথা নাড়িয়ে মুখে হাসি ফুটিয়ে গেল রুমের দিকে। রুমে ঢোকার সময় ইমাদের সঙ্গে ধাক্কা খেয়ে গেল, একেবারে বড় সড়ো ধাক্কা। ইমাদ বুকে হাত দিয়ে বলল, তোমার মাথার বাড়িতে বুক শেষ, ঝাঁঝরা হয়ে গেল, কত বিক্ষত একদম। আর আমার মাথা ঠিক আছে, তাই না? পরে বলছি, আগে গিয়ে খাবার আনি, প্রচুর ক্ষুধা পেয়েছে। তুমি খাওনি বলে আমারও খাওয়া হয়নি। ইমাদ দ্রুত গতিতে হেঁটে চলল। পুতুল ওর চলে যাওয়া দেখলো এক চাহনিতে। মা টেবিলের উপর থেকে পানির গ্লাস নিতে নিতে বললেন, বিয়ের পর ছেলেরা মাস ফুরালেই বউয়ের জন্য পাগল হয়ে যায়, আর আমার ছেলে বিয়ের আগে থেকেই হাফ মেন্টাল হয়ে এখন বিয়ের পরে পাকাপোক্ত পাগলে পরিণত হয়েছে। হায় রে কপাল। বাবা ভেতরের রুম থেকে এসে বললেন, এসব ভাবো বলেই তো তোমার মাথায় এত গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম বাস্ট হয়ে এখন মাই পেঙ্গুইন্সের ব্যথা হয়ে গেছে। যেটা সত্যি সেটাই বললাম। এটা সত্যি না। তোমার অসুখের কথা শুনে ওরা দুজনে ছুটে এসেছিল। দুজনের একজনও এক দানা খাবারও খায়নি। আর তুমি আসছো বলতে ছেলে তার বউয়ের পাগল। মিসেস রৌনক আর কিছু বললেন না, তার রুমে চলে গেলেন চুপচাপ। পুতুল সব শুনছে, সেও চুপচাপ বসে আছে বিছানার উপর। ইমাদ হোটেলের খাবার প্যাক করার অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে। তখন দেখা হয়ে গেল মিরাজের সাথে। মিরাজ হলো ইমাদের বাসার নিচতলার বাসিন্দা। সে খেতে বসেছে। ইমাদ ভ্রুকুচকে বলল, একই মিরাজ, এখানে খাচ্ছ যে? অফিসে আজ জলদি যেতে হবে। মামা, চিকেন লেগ পিসটা দেখি প্যাক করবেন। ভাবি জন্য নিচ্ছ? না, আমি দুপুরে খাবো, টিফিনে করে নিয়ে যাব। তোমার ভাবি তো ঘুম থেকে উঠবে দুপুরে, তখন নিজে যা পারে খাবে। আঙ্কেল আন্টি তো এখন মধ্যেই থাকে, তাই না? তোমার ছোট ভাইয়ের বাসায়? হুম। ইমাদ মিরাজের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মিরাজের বিয়ের আগে তার বাবা মার সঙ্গেই থাকতো। বিয়ের আগে একদিনের জন্য তাকে বাইরে খাবার খেতে হয়নি। বউয়ের আর মায়ের ঝগড়া লাগায় সে মা আর বউয়ের মধ্যে বউকেই চুজ করলো। অথচ তাদের দুজনের সমস্যার সমাধান চাইলেই করা যেত। আচ্ছা, সব পরিবারে কি সেম ঝামেলাই হয়? এটার কি কোনো সমাধান নেই? মিরাজ যাওয়ার সময় ইমাদের ঘাড়ে হাত রেখে বলল, কি ভাবো? ভাবছি শাশুড়ি বৌমা কি কখনো মা হয়ে যেতে পারে না? ভাই রে, এটা আমিও ভাবতাম, পরে দেখলাম অসম্ভব ব্যাপার, তাই একটা পথ বেছে নিতে হলো। কথাটা বলেই মিরাজ চলে গেছে। ইমাদ ভাবছে অন্য কিছু। সবসময় সবকিছু আলাদা করে দিলেই তো তার পরিণতি ভালো হয় না। জোড়া লাগালেই পরিণতি হয় দেখার মতন সুন্দর। আর আমি তাই করব। আমার মা আমায় ভালোবেসে পুতুলকে অবশ্যই মেনে নেবে, এবং সেটা অল্প কয়েকদিনের মাঝে মাঝে। সেটা করতে যদি আমাদের কদিন আলাদাও থাকতে হয়, সেটাও থাকবো। আমি চাই মা বাবার সঙ্গে পুতুলকে নিয়ে থাকতে। বাসায় ফেরার পর পুতুলের মন খারাপ দেখে ইমাদ বুঝেছে কিছু একটা হয়েছে, তাও মাকে নিয়ে। বাবা আর বলতে আসেননি। মা তো তার রুমেই। খাবারগুলো টেবিলে রেখে ইমাদ নিজেই সব প্লেটে প্লেটে সাজালো। পুতুলের প্লেট নিয়ে ওর পাশে এসে বসলো সে। পুতুল ব্যস্ত হয়ে বলল, আমি করতাম, আপনি করতে গেলেন কেন? চুপ করে বসে তো, আমি খাইয়ে দেবো। না, লাগবে না, আমি নিজেই খেতে পারবো। আপনি চলুন, সবার সাথে বসে খাবেন। ইমাদ পুতুলের হাত ধরে ফেলেছে। ঘুরিয়ে এনে আবারও বসিয়ে দিয়ে বলল, তোমার সাথে কিছু কথা আছে। পুতুল জবাব শুনতে বসলো চুপচাপ। ইমাদ পরোটা এক টুকরো আর ভাজি নিয়ে পুতুলের মুখে দিয়ে বলল, আমি জানি মায়ের ব্যবহার তোমার ভালো লাগে না, কষ্ট লাগে, কিন্তু দেখো এই দিন থাকবে না। মা তোমায় অনেক ভালোবাসবে। আমার মা যাকে একবার বোঝে তাকে ভালোবাসে মন দিয়ে দেয়। বাবার সাথে এত কিছুর পরেও দিন শেষে তার কেয়ার কিন্তু মা নিজেই করে। তোমার ক্ষেত্রেও তাই হবে। একটু সবুর করো। আই এম সরি, আমার জন্য তোমার এত কিছু সহ্য করতে হচ্ছে। হয়তো অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হলে তার মা নিশ্চয়ই তোমাকে মেনে নিতে, শুরু থেকে একদম মেনে নিত, আপন করে নিত। চুপ করবেন আপনি? এত জ্ঞান দিতে বলিনি আপনাকে। আমি আপনাকে পছন্দ করতাম বলেই আপনার সঙ্গে বিয়ে হয়েছে শুনে খুশি হয়েছিলাম। আপনাকে পছন্দ করতে পেরেছি, আপনার রাগের বশে কথা বলা মেনে নিতে পেরেছি। তাহলে আপনার পরিবারের লোকদের উল্টো চোখে দেখবো কেন? তিনি আমাকে বকেন কারণ তিনি আমায় জায়গায় সিনথিয়া আপুকে বসাতে চেয়েছিলেন, তার জায়গায় আমি বসে গেছি। আপনার বোঝা উচিত। থ্যাঙ্কস আমার মাকে বোঝার জন্য।
নাও এবার হাঁ করো। ইমাদ পুতুলকে খাইয়ে দিয়ে মায়ের রুমের দিকে গিয়েছে। পুতুল দরজার চৌখট ধরে ইমাদকে দেখছে। এত ভালো একটা মানুষকে নিজের বর হিসেবে পেয়ে আজ তার গর্ব করতে ইচ্ছে করছে। মানুষটা একই ডোরে দুই দিক সামলাচ্ছে, এমনটা কয়জন পারে? কি সুন্দর তিনি আমায় আমার হয়ে বোঝাচ্ছেন, তাও আবার তার মাকেও। আমার দাঁত কালানো সফল তাহলে। মা জানালেন আজ নাকি তার এক কলিগের মেয়ের বিয়ে। হালকা সুস্থ লাগছে বলে ওখানে যেতে চান তিনি। সকালেও না করে দিয়েছিল ওনাদের, কিন্তু তারা ফোন করে করে মাথা খাচ্ছে, তাই না গেলেই নয়। ইমাদ চমকে বলল, সে কি, আমি আরো তোমার জন্য অফিসে ফেরত যাবো না বললাম বসকে। বাবা পাঞ্জাবি চয়েস করতে করতে বললেন, তুই তো সীতাকুণ্ডু যাবি বলে অলরেডি ছুটি নিয়েছিলি, তাহলে আর কি? বসকে বল সীতাকুণ্ডের জ্যামে আটকেছিস। মা আর বাবা রেডি হয়ে চলে গেলেন 1 ঘন্টার মাঝামাঝি সময়ে। পুতুল চায়ের কাপ হাতে ওদের চলে যাওয়া দেখে জিজ্ঞাসা চোখে তাকালো ইমাদের দিকে। ইমাদ নিচের ঠোঁট উল্টে বলল, দাওয়াত? পুতুল মুচকি হেসে বলল, আমরা যাব না। অন্দি বাবা মাকে দিয়েছেন, মিস্টার আর মিসেস কে, তাদের ছানা পোনাকে দেয়নি। পুতুল ভেঙচি কেটে চায়ের কাপটা টেবিলের উপরে রেখে বলল, নিন, কে নিন? ইমাদ পুতুলের হাতের কবজি মুঠো করে ধরে ওকে আটকে বলল। আমার পাশে বসো না। পুতুল মাথা ঘুরিয়ে বলল, আমার অনেক কাজ, ফ্রিজ থেকে মাছ নিয়ে ভেজাতে হবে। আজ ডাল ভাত আর ভর্তা খাবো, মাছ ভাত দাও। আপনার মা রেগে যাবেন। বিয়ে বাড়ি হাইফাই খাবার খেয়ে রাতে মা বাবা দুজনেই অ্যাসিডিটি ওষুধ খেয়ে গাপটি মেরে বসে থাকবে, মুখে কিছুই তুলবে না। পুতুল অনেকক্ষণ কিছু একটা ভাবলো, তারপর ইমাদের কথা মতন আলু সিদ্ধ করতে দিয়ে চলে আসলো চা খেতে। ইমাদ চায়ে চুমুক দিয়ে টিভিতে চোখ রেখেছে। পুতুল ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইমাদের হাতের ঘড়িটা বারান্দা দিয়ে আসা রোদ পড়ে চিকচিক করছে। ওর হাতের পশমগুলো যেন সোনালী রঙের, গায়ে কাটা দিচ্ছে পুতুলের। ইমাদ ওর দিকে একবার তাকিয়ে দেখলো, চোখ বড় করে কি যেন দেখছে, তাই সেও নিজের হাতটা দেখতে নিল। এরপর কিছুই না বুঝে বলল, কি ব্যাপার, কি দেখছো? পুতুল হকচকিয়ে চায়ের কাপ নিয়ে উঠে চলে গেছে। বিষয়টা ইমাদ খেয়াল করেছে ভেবে পুতুল আবারও লজ্জা পেয়েছে। ইমাদ পারেই লজ্জা দিতে, আর কিছু পারে না। আলুগুলোকে একবার নেড়ে দিয়েছে পুতুল। গরম পানিতে টকবক করে ফুটছে, আলুগুলো নড়ছে অনবরত। কপালের ঘাম মুছে পুতুল হেলান দিয়ে দাঁড়ালো। ঠান্ডা দেয়ালে পিঠ লাগাতেই কেঁপে উঠলো সে। তারপর সরতে নিতেই আবারও থমকে গেল। তার পাশেই দেয়ালে হাত রেখেছে ইমাদ। পুতুল চোখ বড় করে বলল, আপনি মানে এখানে? কেন আসতে পারি না? না মানে কিসের জন্য আসলেন? কিছু লাগবে? এখানে একটা বুদুল আছে, ওখানে লাগবে। পুতুল মাথা নিচু করে ফেললো। লজ্জার শেষ সীমানায় পৌঁছে গেছে সে, যাকে বলে উইনার হয়ে গেছে। গাল আস্তে আস্তে লাল রং হচ্ছে। ইমাদ শুধু মিটমিট করে হাসছে। পুতুল চোখ তুলে ইমাদের হাতের দিকে তাকালো। যে হাতটা সে দেয়ালের উপরে রেখেছে, এমনটা ইমাদ আগে কখনো করেনি। পুতুলের গা কাঁপছে, ভয় করছে। ইমাদ তার হাত ছড়িয়ে বলল, দাও আলু কেটে দিই। পুতুলের যেন দম ফিরে এসেছে। সে সরে দাঁড়িয়ে বলল, আলু ভর্তায় আলু কাটতে হয় না, সেদ্ধ দিয়েছি। ইমাদ মাথায় হাত দিয়ে বলল, ওহো, তোমাকে দেখে সব ভুলেই গেছিলাম তো। কথাটা বলে ইমাদ চলে গেল। পুতুল উকি দিয়ে ওর চলে যাওয়া দেখে ভাবলো ইমাদের আবার কি হয়েছিল। রান্না করার সময় ইমাদের ভাবনায় ডুবেছিল বলে পুতুল কখন যে গরম পানিতে হাত ডুবিয়ে বসলো, তাও ফুটন্ত গরম পানিতে। ওর চিৎকারে ইমাদ ছুটে এসেছিল। এখন আপাতত রুমে বসে বসে ওর হাতে মলম লাগাচ্ছে সে। পুতুল শক্ত হয়ে বসে নিজের হাতটা উল্টে পাল্টে দেখছে। ইমাদ হাতে মলম লাগিয়ে উঠে যাবার সময় ওর কপালে চুমু দিয়ে গেল। পুতুলের যেন নিমিষেই ব্যথার পরিমাণ এক বিন্দুতে নেমে এসেছে। কপালে হাত দিয়ে সেই নেশার চোখে ইমাদের চলে যাওয়া দেখলো। ইমাদ দিয়েছে রান্নাঘরে, চুলা অফ করে আলুতে ঠান্ডা পানি দিয়ে পুতুলের জন্য পানি 1 গ্লাস নিয়ে ফেরত আসলো সে। পুতুল শুধু ওর মুখের দিকেই তাকিয়ে আছে। ইমাদ পানির গ্লাস ধরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তাও সে ধরছে না দেখে রেখে দিল ল্যাম্পশেডের সামনে। পুতুলের চোখের সামনে হাত নাড়াচাড়া করে বলল, কি হলো তোমার? পুতুল চোখের পলক ফেলে মাথা নাড়িয়ে বলল, না কিছু না। ইমাদ পুতুলের পাশে বসে ওর হাতটা নিজের 2 হাতের উপরে এনে উল্টে পাল্টে দেখে বলল, ইস রে, অনেকটা ছেঁকা গেলে। আরে লাল হয়ে আছে কেমন? কদিন তো নিজ হাতে খেতেও পারবে না, কিছু ধরতেও পারবে না, একেবারে ডান হাতি পোড়ালে। পুতুল বাম হাত দিয়ে চোখ মুছে বলল,
ধরলেন কেন? জ্বালা করছে, অমনিই থাকুক। এটা বলে ওর হাত থেকে সরিয়ে আনলো। ইমাদ ভেঙচি কেটে চলে গেছে। রান্নাঘরে 12টা বাজিয়ে এসে আলুর ভর্তা, ডাল ভাত সব বানিয়ে নিয়েছে। পুতুল হাতের যন্ত্রণায় কাতর হয়ে ঘুমিয়ে পড়েছে একটা সময়। ইমাদ ওকে খেতে ডাকতে আসায় দেখলো সে ঘুমাচ্ছে, তাই সে চলে গেল গোসলে। কিছুক্ষণ পর পাশের বাসা থেকে বিকট একটা আওয়াজ আসতেই পুতুল জেগে গিয়ে উঠে বসে পড়েছে। ইমাদ গায়ে সাবানের ফেনা সমেত বের হয়ে বলল,